আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটিতে আপনাদের সবাইকে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগের শুরুতে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আমি এই ব্যাপারগুলোতে খুব পিছিয়ে থাকি, মানে ঈদের ব্লগগুলো এখনও আমি রেডি করতে পারিনি। তো যেহেতু পুরনো ব্লগটা শেয়ার করছি, এখানে আপনাদেরকে ঈদের শুভেচ্ছাটা জানিয়ে দিচ্ছি। আমাদের তো এখনও ঈদের আমেজ লেগেই আছে, তো শুভেচ্ছা জানাতে তো দোষের কিছু নেই। তো যাক, আপনাদের সাথে আমাদের ঈদের শুরুর যে আনন্দ সেটাই আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আপনাদের সাথে শেষ রমজানের ব্লগ শেয়ার করছি। আসলে এবার বাসায় কাউকে আনার সাহস আমার হয়নি, যেহেতু শরীর বেশ খারাপ ছিল। তো আমার বান্ধবী আসবে, বাচ্চাদের জন্য সে ঈদের গিফট কিনেছে। আর এই ঈদের গিফট থেকেই শুরু হয়েছে বাচ্চাদের ঈদ আনন্দ। তো ভাবলাম রেকর্ড যেহেতু করে রেখেছি, ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করি। কোনো রকমের প্রস্তুতি ছাড়াই আজ ওদেরকে খাওয়াচ্ছি। তো সকাল সকাল একটু খেজুরকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। একটু নরম টাইপের যেই খেজুরগুলো আছে সেগুলোকে আমি পেস্তা বাদামের কুচির উপরে একটু গড়িয়ে নিচ্ছি, আর ভেতরের বিচিগুলো ফেলে ভেতরেও কিছু পাউডার দিয়ে নিয়েছি। তবে এর ভেতরে যদি কাজু বাদাম আস্ত দেওয়া যেত সেটা খেতেও মজা লাগে। আজ বাসায় কাজু বাদামটা ছিল না, তাই পেস্তা দিয়ে করে নিয়েছি। আর আরেকটা পাত্রে আমি নর্মাল যেই খেজুর আছে সেগুলো দিয়ে রেডি করে নিয়েছি। ৫-৬ রোজার সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি বুন্দিয়া বানিয়েছি, আর সেই সময় বেশ কিছু বুন্দিয়ার মুড়ি বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একদিন কিছু নামিয়ে ওগুলোকে আমি শিরায় দিয়েছি, আজ বাকিগুলোকে শিরায় দিচ্ছি। ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যদি আপনারা রোজার বেশ কিছুদিন আগে এগুলো রোজার জন্য বানান, সেই ক্ষেত্রে ছোট ছোট ব্যাগে রেখে এগুলোকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন, গন্ধ হবে না। তবে এরকম মচমচে ভাবটা হয়তো বা কিছুটা কমে যেতে পারে। আর বুন্দিয়া যেহেতু আমরা শিরায় দিব, তো মচমচা ভাবটা কমে গেলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর যদি আপনারা 10-15 দিন বা 20 দিনের জন্য রাখতে চান, সেক্ষেত্রে নর্মাল ফ্রিজেই রাখতে পারেন। তো আপনাদের প্রশ্ন ছিল এগুলোতে তেল চিটচিটে গন্ধ হবে কি না। আলহামদুলিল্লাহ, আমি একেবারে প্রথম দিকে বানিয়ে শেষ রোজা পর্যন্ত খেয়েছি, কোনো ধরনের গন্ধ হয়নি। যেহেতু আজই বানাচ্ছি, হাতে খুব একটা সময় নেই, খুব অল্প আছে, আমি এই বুন্দিয়াগুলো না শিরাসহ চুলায় কিছুক্ষণ রেখেছি। আর আজ সামান্য একটু গোলাপ জল আমি এতে অ্যাড করছি। বাংলাদেশে কিছু কিছু দোকানের বুন্দিয়াতে দেখা যেত গোলাপ জলের একটা ঘ্রাণ হতো। আর এই যে দেখেন একটু আগে এখানে কতটা শিরা ছিল, এখন কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। তবে এগুলোতে আজ ঢাকনা দিব না, একটা সাইডে রেখে দিব, কিছুক্ষণের মধ্যে এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। সকালের দিকে ছোলাটাও আমি ভুনে নিচ্ছি, যেহেতু এমনিতেই এগুলো আসলে খাওয়ার টেবিলে দেওয়ার আগে একটু গরম করতে হবে, তাই সকাল সকাল এগুলো রেডি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খারাপ ভালো মিলেই এখনকার ওয়েদারটা, তো কাকতালীয়ভাবে আজকের ওয়েদারটা না বেশ ভালোই ছিল, যার কারণে দেখা গিয়েছে টুকটাক কিছু কাজ করেছি, তারপরও খুব একটা খারাপ লাগেনি। রোজার শুরুতে যেহেতু বেশ কিছু নাস্তা বানিয়ে আমি ডিপে রেখেছিলাম, তাই প্রেশারটা আজ কমই ছিল। তবে কাল রাতে আমি এখানে চিকেন সমোচার কিছু স্টাফিং রেডি করে রেখেছিলাম, সেটাই এখন ঝটপট করে র্যাপ করে নিচ্ছি। আসলে আমি জানি না, আমার এই সমুচা দেখা গিয়েছে আমার বান্ধবীরাও খুব মজা করে খায়, আমার নেইবার পাকিস্তানি যে সিস্টার ওনারাও খুব মজা করে খায়, আমার হাজব্যান্ডের কলিগরাও এত পছন্দ করে। সব মিলিয়ে হঠাৎ কাল রাতে মনে হলো যেহেতু আজ স্পেশাল কিছু আমি বানাচ্ছি না, তো সমুচাটা আমি বানিয়ে নিই। আর ঈদের তো কম বেশি মেহমান আমার হবেই, তো সেই সাথে ঈদের জন্য কিছুটা সমুচা বানানো হয়ে যাবে। এর মধ্যে বুন্দিয়াগুলো দেখেন একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর আমি সবসময় শিরা যেভাবে দেই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি জিলাপির মতো একেবারে লেয়ার দেওয়া শিরাটা দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় বুন্দিয়ার জন্য এই শিরাটাই পারফেক্ট। তো যাক, এর উপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে এটাকে ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে এখন রেখে দিব। সকালে আমি 2 মুঠো পোলাও চাল নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছি যদি সুযোগ হয় তাহলে আমি একটু ফিরনি বসাবো। তো আলহামদুলিল্লাহ, এই পাশ থেকে যেহেতু টুকটাক কাজগুলো হয়ে গিয়েছিল, একটা ফাঁকে আমি কিছু ফিরনি বসিয়ে দিয়েছি। খুব শর্টকাটে দুধের মধ্যে নর্মাল চালটাই একটু গরম মশলায় সিদ্ধ করে নিয়েছি, আর বাসায় ফ্রেশ ক্রিমটা ছিল, তো সেটাই বলতে পারেন হাফ কাপের মতো ঢেলে দিয়েছি।
আর এখানেও আমি পেস্তা বাদামের কুচি ব্যবহার করেছি, সাথে আমি 1 চা চামচের মতো গোলাপ জলটা দিয়েছি। হাফ কাপ দিয়েছি কনডেন্স মিল্ক, এটা থিকও হলো, মানে দুধের ঘনত্বটাও বাড়লো, সেই সাথে মিষ্টিটাও হয়ে গেল। আর এই যে একটু নরম রেখে আমি এটাকে নামিয়েছি, কাজ করছি আর ফাঁকে ফাঁকে একটু নেড়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের মুরগির বুকের অংশকে আমি হাড় সহই না ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, বলতে পারেন 1200 থেকে 1300 গ্রাম হবে। আর এগুলোকে 1.5-2 ইঞ্চি সাইজের করে কেটে নিয়েছি। তবে আপনারা যদি বাচ্চাদের জন্য এই রাইসটা রান্না করেন, সেই ক্ষেত্রে মুরগির জাস্ট সলিড যে মাংসটা সেটা দিয়েও আপনারা এই রাইসটা করতে পারবেন। মুরগিটা মাখানোর জন্য আমাদের উঁচু করে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর ধরে নিতে পারেন 2 থেকে 2.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা লাগবে। সেই সাথে আমি 2 টেবিল চামচ টক দই দিয়েছি। সব কিছুকে ফ্রেশ আমি ব্লেন্ড করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিচ্ছি, বা উঁচু করে 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। আর রেডিমেড যেই তন্দুরি চিকেনের প্যাকেট আছে সেখান থেকে আমি 2 টেবিল চামচের মতো পাউডারটা দিচ্ছি। যেহেতু এটা দিয়ে রাইস করব, তাই চিকেনের কালারটা ভালো আসার জন্য কিছুটা কালারও এখানে আমি দিয়েছি। এবার সব কিছুকে না সুন্দর করে একটু মেখে নিচ্ছি। বাসায় যদি টক দইটা না থাকে, তো সেই ক্ষেত্রে দুধের মধ্যে আপনারা কিছুটা লেবুর রস দিয়েও এই টক দইটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আর যদি আপনারা টক দই দিতে না চান, সেক্ষেত্রে লেবুর রসটাও দিতে পারেন। হাতে যদি সময় না থাকে, মানে ইনস্ট্যান্ট আপনারা করে খেতে চান, সেই ক্ষেত্রে মাখিয়ে রাখার প্রয়োজন নেই। এই যে মশলাগুলো দিয়েছি, এগুলো পেঁয়াজ বা মশলা একসাথে তেলে ভুনে চিকেনটাকে আপনারা চুলায় সরাসরি তৈরি করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে স্বাদ বা ফ্লেভারটা বেশ কমই হবে। আমার হাতে যেহেতু কিছুটা সময় ছিল, তো সব কিছুকে আমি সুন্দরভাবে মেখে একটা সাইডে রেখেছি। আর এখানে যেই ভাজি ভুজির আইটেমগুলো, ওগুলো আমি একটু বের করে নিচ্ছি। বেগুনি আর পেঁয়াজটা আজ আমি ফ্রেশ করব, মানে কোনো ধরনের পাকোড়া বা ওই টাইপের কোনো কিছু নেই, তাই এগুলো একটু বের করে নিয়েছি। চিকেনগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজতে হবে, তাই ফ্রাই প্যানে খুব অল্প তেল দিয়ে প্যানটা আমি খুব ভালো করে গরম করেছি। এরপরে অর্ধেকটা চিকেন দিয়ে এগুলোকে ভাজি করে নিচ্ছি। খুব অল্প সময়ে এগুলোর রঙটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে, তো আমি অর্ধেকটা নামিয়ে বাকি অর্ধেকটাও দিচ্ছি। আসলে এই যে দেখতে পাচ্ছেন পানি পানি একটা ভাব, তো সব চিকেন যদি একসাথে ফ্রাই প্যানে দেন, তাহলে দেখবেন যে পানি বের হয়ে এই চিকেনের যে সুন্দর ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে। তো দুটো পোর্শনই যখন আলাদা আলাদা ফ্রাই হয়ে গেছে, এবার আমি সবগুলোকে একসাথে করে এ পর্যায়ে ফ্লেমটাকে একেবারেই হাই করে দিয়েছি, এবং এই চিকেনগুলোর গায়ে একটু পোড়া পোড়া ভাব করে দিচ্ছি, যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এটা রান্না করলে এমনিতেই স্বাদ হয়, তবে আপনি যদি একটু কয়লার দমে দিতে পারেন, রান্নার স্বাদটা একটু বেশিই হয়। তো আমি যেটা করছি, এই চিকেনগুলোর মাঝখানে না একটা কয়লাকে কিছুক্ষণ আগুনে গরম করে এভাবে দিয়ে দিলাম, তার উপরে 1 চা চামচ ঘি দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে এটাকে আমি একটা পাশে রেখে দিব। তবে এ পর্যায়ে আমি চুলাটা কিন্তু অফ রেখেছি। চিকেন রেডি করছিলাম, আর একটা পাশে আমি ভাতের চাল বসিয়ে দিয়েছি। এখানে বাসমতির যে চাল আছে সেগুলো আমি নিয়েছি, এবং চাল নিয়েছি আমি 700 থেকে 800 গ্রামের মতো, মানে চিকেনের অর্ধেক পরিমাণ। আর এই চালটাকে আমি 50% ডান করব, বাকিটুকু আমরা লাস্টে যখন দমে দিব তখন হয়ে যাবে। আর আলাদা হাঁড়িতে অল্প একটু তেলে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আমাদের লাগবে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে আমি হাফ কাপের মতো দিয়েছি টমেটো কুচি। তো সব কিছুকে সুন্দর করে লবণ দিয়ে আমি একটু ভুনে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো কেচাপ অ্যাড করেছি, আপনাদের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। অল্প পানি দিয়ে সব কিছুকে একটু কষিয়েছি, এরপর আবারও একটু পানি দিচ্ছি। এখন এখানে উঁচু করে 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার, আর স্বাদ অনুযায়ী আমি ঝালটা দিচ্ছি, মানে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই, সাথে আমি 1 চা চামচ চিনি দিচ্ছি। যেহেতু টক দই এবং টমেটো সব কিছু আমি ব্যবহার করেছি, তো চিনিটা দিলে হবে কি স্বাদের ব্যালেন্সটা হয়ে যাবে। মশলাটা আমি মাখো মাখোই রেখেছি, আর এই পর্যায়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চিকেন। আর যে চালটা, এটা আমি 50% ডান করেছি, আপনারা যারা আরেকটু নরম করতে চান সেটাও করতে পারেন, তবে এই চালটা একটু ঝরঝরে থাকলেই ভালো। তো চালটা দিয়ে দিলাম, সাথে আমি বেশি করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আপনারা চাইলে এখানে পুদিনা পাতার কুচিটাও ব্যবহার করতে পারেন।
এই পর্যায়ে শুরুতেই আমি সব কিছুকে সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। আর এই যে মশলাটা আমি কম দিয়েছি, এই ধরনের রাইসে দেখা যায় মশলা একটু কম দিলেই ভালো, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, আসলে কোনো সমস্যা নেই। এবার আমি এই পুরো রাইসটার মধ্যে কয়লার একটু দম দিব। তো ঢাকনা দেওয়ার আগে এখানে আমি আগের মতো কয়লাটাকে চুলায় একটু গরম করেছি, তারপরে একটু ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একবারেই 10 থেকে 15 মিনিটের মতো আর কি দমে দিয়ে দিলাম। এর মধ্যে এই রাইসটার মধ্যে খুবই সুন্দর একটা বারবিকিউ ফ্লেভার হয়ে যাবে। প্রতিবার দেখা যায় যে আমার পরিচিত ভাইদের বা আমার বান্ধবীদের একবার দুবার হলেও আমি রমজানে বাসায় আনি, আবার পাড়া প্রতিবেশীদেরও যতটুকু পারি বা সম্ভব হয় ওর মধ্যে একটু ইফতার দেই। এবার আমি পুরো রমজানই বলতে পারেন একেবারেই চুপচাপ ছিলাম। রোজার শুরু থেকেই শরীর বেশ খারাপ ছিল, তারপরও রোজার আগে কিছু নাস্তার আইটেম যেহেতু বানিয়ে রেখেছিলাম, এর মাঝেও বারবার চেষ্টা করেছি যে বলে ফেলি, সবাই আসলে হয়তো ভালো লাগবে বা পারবো। কিন্তু আসলে রোজা রাখা হয়, এর মধ্যে শরীরও খারাপ, তার উপরে যদি এরকম কিছু করি দেখা যাবে যে নিজেও অসুস্থ হয়ে যাব, আর যাদেরকে খাওয়াবো তাদেরকেও দেখা যাবে যে খাওয়াতে পারবো না সময় মতো। একেবারে শেষেই এসে আমার বান্ধবীকে বললাম, আর এইটুকু আয়োজন যদি না করি দেখা যাবে রোজার পরে এটাও আমার বড় একটা আফসোস থাকবে, বা আমি এটা নিয়েই খুব আফসোস করব। রোজার আগে এই পাপ পেস্ট্রির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এগুলো যেহেতু আগে নামিয়ে রেখেছি এখন নর্মাল হয়েছে, তো তার উপরে ডিম ব্রাশ করে উপরে একটু সাদা তিল ছড়িয়ে এটাকে 18 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। এখন এখন আন্টিরা আসবে, এখন আমরা এটা পরে থাকি, তারপর আমরা বলি ওকে। সে রেডি, আমার এখনো টেবিলও রেডি হয়নি, এগুলো সব ভাজিয়ে রাখি। আব্বু এটা কেন এখানে? মাম্মা এটা তোমার গাড়ি, এটা না না না, সে হচ্ছে এটা কি বার্গার বানিয়েছে। ও আচ্ছা অরিও, হ্যাঁ আমার এখন এগুলো করা হয়ে যাবে, দুই পাশে দুইটা দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়েস বাবা। এবার এই আলুর চপগুলো খুব খেয়েছি, মেহমান খাওয়াবো বলে যেহেতু বেশি বানিয়েছিলাম, দেখা গিয়েছে ভাজি ভুজি তো অত বেশি একটা করিনি, টুকটাক খাবারের সাথে মাঝে মাঝে এই চপগুলোই ভেজেছি। বাচ্চারা না খুব পছন্দ করে খেয়েছে। এই নিয়ে একদিন খুব মজা হয়েছে, তো সেই ভিডিওটাও চেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ঈদের গিফটের জন্য এবার অল্প কিছু শপিং আমি টিমু থেকে আনিয়েছিলাম, ভেবেছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তবে এত বেশি দেরি হয়ে গেছে, তো সেই কারণে ওগুলো সব বাদ দিয়েছি। আর আজকের ভিডিওটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু ঈদের আনন্দ আমাদের আজকে থেকেই শুরু হয়েছিল। টিমু থেকে এবার ফানি কিছু জিনিস আনিয়েছি, সেই সাথে আমার পছন্দের দু একটা জিনিস, উপকারীও দু একটা জিনিস আনিয়েছি। তো সব কিছু কাটছাট করে আপনাদের সাথে শপিংয়ের যে অংশগুলো ওগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটা হয়তো বা ঈদের ভিডিওগুলোর পরে। প্লেটগুলো আগে স্প্রেড করে দাও, আমাদের হাতে টাইম নাই, আসলে টাইম নাই বললে ভুল হবে, 7টা বাজতে এখনো 10 মিনিট বাকি আমাদের। আচ্ছা অলমোস্ট 1 ঘন্টার মতো আছে। এক ঘন্টায় তুমি প্লেটগুলো দিয়ে দাও, বাকিগুলো আম্মু এনে দেবে। হাতে একটু সময় নিয়েই সব কাজ সেরে নিয়েছি, যেহেতু একটু গুছিয়েও দিতে হবে, আর ছোট বাচ্চারা যেহেতু আছে ওদেরকে একটু প্লেটেও তুলে দিতে হবে। তবে এখানে যেটা করেছি আমি শুধু শুকনো যে জিনিসগুলো ওগুলো দিয়েছি, রাইসটা আলাদাই রেখেছিলাম, মানে আমরা সবাই অল্প কিছু খেয়ে নামাজ পড়ে তারপরে এসে বাদবাকি খাবারগুলো খেয়েছি। খাওয়া শেষে বাচ্চারা বাচ্চাদের মতো গিফট খুলে একটু আনন্দ করছে, আমার বান্ধবী হচ্ছে চা বানাচ্ছে সবার জন্য, আর এই চা খেতে খেতেই আমরা চিন্তা করেছি আমার বান্ধবীর আনা গিফটগুলো খুলবো, আর বাচ্চারাও দেখা গিয়েছে এর জন্যই বসে আছে। আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে না? ওটার মধ্যে তুমি আবার এটা কি নিয়ে আসছো? দেখি তো এটা বাবা, এই সাইজই একদম পারফেক্ট, তাই না? ঈদ মোবারক লেখা, তুমি এটা কোথায় পেয়েছো? এই যে বাবা, আন্টি তোমাকে একটা, এই যে আয়াত আন্টি যে গাড়ির বক্সটা দিয়েছে নিয়ে আসো, আমি নিয়ে আসো। ভেবেছিলাম ও এতগুলো গিফট সবার জন্য এনেছে, সব কিছু সুন্দর করে একটু রেকর্ড করব, আপনাদের সাথে শেয়ার করব, বাট কে শুনে কার কথা। আয়াত তো নিজেরগুলোও খুলেছে আর সাথে আমাদেরগুলো, মানে মোটামুটি সে সবই খুলে ফেলেছে।
বাট জিনিসটার লুকসটা সুন্দর। পরেও এটা সবখানে এটা হলো তোমাদের মেহেদি। দেখি জাফু, জাফিরা এটার জন্য অস্থির। এই দেখো এটা তো বক্সই আসছে মা, তুমি আমাকে দিয়ে বক্স কিনে No, আনছো। I put my polymer clay there. My polymer আমি আবার clay. এটার জন্য বক্সই কিনে আনছি। বাচ্চাদের এই খুশিগুলোর জন্যই আমাদের ছোটোখাটো কিছু আয়োজন মাঝে মাঝে করা উচিত। তবে সময়ের সাথে শরীরের সাথে না মাঝে মাঝে পেরে উঠি না, তবে ওদেরকে যখন খুশি হতে দেখি তখন অনেক কিছুই করতে ইচ্ছে করে। তো যাক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরবো। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।